দুপুর ৩টার কিছু আগে জানাজার আনুষ্ঠানিকতা শুরু হয় এবং ৩টা ৫ মিনিটে জানাজার যে নামাজ সেটি পড়িয়েছেন বাইতুল মোকাররম মসজিদের খতিব। সেই নামাজটি শেষ হয়। নামাজ শেষ হওয়ার পরেই এই অসংখ্য মানুষ যারা এই মানিক মিয়া অ্যাভিনিউতে জড়ো হয়েছিলেন তারা নিজ নিজ গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিতে থাকেন। এর আগে ২:৩০টার সময় এই মানিক মিয়া অ্যাভিনিউয়ের পশ্চিমে অর্থাৎ আসাদ গেট অভিমুখী যে আড়ং সেই মোড়ের ওখানে যে মূল মঞ্চটি স্থাপন করা হয়েছিল সেখানে খালেদা জিয়ার মরদেহ আনা হয়। তার মরদেহ আনার পরে সেখানে খালেদা জিয়ার যে জীবন, তার জীবনের সংক্ষিপ্ত একটা চিত্র বক্তৃতা আকারে তুলে ধরেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। এরপরে ধর্মীয় রীতি অনুযায়ী খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান তার দল এবং পরিবারের পক্ষ থেকে সংক্ষিপ্ত বক্তব্য দেন এবং সেই বক্তব্যে তিনি মূলত দুটি কথা বলেছেন। একটি হচ্ছে যে তার মা অর্থাৎ খালেদা জিয়ার যদি কোনো ঋণ থাকে কারো কাছে সেটি তাকে বললে তিনি সেটি পরিশোধের ব্যবস্থা করবেন, এই কথাটি তিনি বক্তৃতায় বলেছেন এবং একই সঙ্গে বলেছেন যে যদি কারো মনে কখনো খালেদা জিয়া আঘাত দিয়ে থাকেন সেটির জন্য ক্ষমা সুন্দর দৃষ্টিতে তারা দেখেন। সংক্ষিপ্ত এই বক্তব্য শেষেই জানাজার আনুষ্ঠানিকতা শুরু হয়। আর এর আগে আমরা যখন সকালে এই মানিক মিয়া অ্যাভিনিউতে এসেছি দেখেছি যে মানিক মিয়া অ্যাভিনিউয়ে ঢোকার যে রাস্তাগুলো প্রত্যেকটি এলাকাতেই আইনশৃঙ্খলা বাহিনীর সতর্ক অবস্থান ছিল এবং অসংখ্য মানুষ এই মানিক মিয়া অ্যাভিনিউ অভিমুখে সকাল থেকেই আসতে শুরু করেছিলেন। আমরা আসাদ গেট কিংবা খামারবাড়ি কিংবা আরও মোহাম্মদপুরের রাস্তাগুলো দিয়ে যেসব মানুষজন আসছিলেন সেই জায়গাগুলোতে আমরা দেখেছি দুপুরের মধ্যেও আমরা দেখেছি যে এই পুরো এলাকাটাই আসলে লোকে লোকারণ্য হয়ে যায় এক পর্যায়ে এবং এই মানিক মিয়া অ্যাভিনিউ এখানে তিল ধারণের কোনো জায়গা ছিল না পুরো মানিক মিয়া অ্যাভিনিউটি। এবং পাশে সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে যে দুটি মাঠ এই দুটি মাঠেও অগণতি মানুষ অবস্থান নেন নামাজে শরিক হওয়ার জন্য। আর এই জানাজার নামাজে প্রধান উপদেষ্টা যেমন অংশ নিয়েছেন তেমনি অন্যান্য উপদেষ্টারাও ছিলেন, বিভিন্ন রাষ্ট্রদূত ছিলেন এবং একই সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দল সেই সব দলের নেতারাও এই জানাজার নামাজে অংশ নিয়েছেন। এখানে বিএনপির নেতাকর্মীরা ছাড়াও সাধারণ মানুষ তাদেরকেও কিন্তু আমরা দেখেছি জানাজার নামাজে অংশ নিতে। আমরা কথা বলেছি অনেকেই যেমন ঢাকার বাসিন্দা তেমনি ঢাকার বাইরে থেকেও অসংখ্য মানুষ এই জানাজার নামাজে শরিক হয়েছেন। এই জানাজায় আমরা দেখেছি যে একেবারেই গণভবনের যে মোড় মোহাম্মদপুরে সেখান থেকে ধানমন্ডি ২৭ এই পুরো রাস্তা এবং পূব দিকে মানিক মিয়া অ্যাভিনিউ হয়ে একেবারে খামারবাড়ি থেকে ফার্মগেট এই পুরো রাস্তা এবং আশেপাশের এলাকা সংসদ ভবনের দক্ষিণ প্লাজা এবং তার সামনের মাঠ এই পুরো এলাকাটাই অগণিত মানুষ লোকে লোকারণ্য অবস্থায় ছিল। তারা জানাজায় শরিক হয়েছেন, অংশ নিয়েছেন এবং জানাজা শেষে আবার নিজ নিজ গন্তব্যে ফিরে গিয়েছেন। বিএনপি নেতাকর্মী যারা এসছেন তারা বলেছেন যে খালেদা জিয়া শুধু বিএনপির নয়, তাদের ভাষায় বাংলাদেশের যে রাজনীতি সেই রাজনীতিরই একজন বলা যায় যে অভিভাবক এবং সেই অভিভাবকের মৃত্যুতে একটি শূন্যতা তৈরি হয়েছে। এটি শুধু বিএনপির জন্য নয়, তাদের ভাষায় এটি বাংলাদেশের রাজনীতিতেই একটি শূন্যতা। তবে তারা এসেছেন, শ্রদ্ধা জ্ঞাপন করেছেন, দোয়া করেছেন এবং একই সঙ্গে শোক প্রকাশ করেছেন এবং একই সঙ্গে আক্ষেপও প্রকাশ করেছেন যে খালেদা জিয়া নির্বাচনে অংশ নেওয়ার জন্য মনোনয়নপত্র তার পক্ষ থেকে জমা দেওয়া হয়েছিল কিন্তু নির্বাচনে তিনি অংশ নিতে পারলেন না। নির্বাচনে অংশ নেওয়ার আগেই তার জীবনাবসান হলো এবং এটি তাদের একটি আক্ষেপের দিক যে নির্বাচনে খালেদা জিয়া থেকে তার দলকে নেতৃত্ব দিতে পারলেন না। তিনি 3 বারের সাবেক প্রধানমন্ত্রী ছিলেন এবং এর আগে যতগুলো নির্বাচনে যতগুলো আসনে তিনি অংশগ্রহণ করেছিলেন প্রতিটি নির্বাচনেই তিনি বিজয় হয়েছিলেন। ফলে নেতাকর্মীরা আশা করেছিলেন যে এবারের নির্বাচনটিতেও তিনি অংশ নিতে পারবেন, কিন্তু তার আগেই তার মৃত্যু ঘটল। তবে দলের নেতাকর্মীরা বলছেন যে খালেদা জিয়ার মৃত্যু ঘটলেও তাদের ভাষায় খালেদা জিয়ার যে আদর্শ দেশের মানুষকে সঙ্গে নিয়ে রাজনীতি করার এবং দলকে এগিয়ে নেওয়ার সেই আদর্শ অনুযায়ী অকুতভয় অবস্থায়
তারা রাজনীতিকে, বিএনপি রাজনীতিকে এবং তাদের রাজনীতিকে এগিয়ে নেবেন। এই জানাজা শেষেই এখান থেকে মরদেহ নিয়ে যাওয়া হয়েছে পাশেই জিয়াউর রহমানের সমাধি যেখানে রয়েছে সেখানে, এবং সেই সমাধিতেই রাষ্ট্রীয় যে আনুষ্ঠানিকতা সেই আনুষ্ঠানিকতা শেষে খালেদা জিয়ার মরদেহ দাফন করা হয়।